আসুন, দরজা খুলে ভিতরে আসুন। মিডনাইট হরর স্টেশনের এই অন্ধকার থমথমে ঘরে আপনাকে স্বাগত জানাই। চোখ খুললে এখানে অন্ধকার ছাড়া কিছু দেখতে পাবেন না, কিন্তু মনের দরজা স্বাচ্ছন্দ্যে খুলে দিতে পারেন। আর হ্যাঁ, আপনাদের মোবাইল ফোনগুলো দয়া করে না, সুইচ অফ নয়, চালু রাখবেন, কারণ আজ গল্প শোনার সাথে সাথে একটা মেসেজ আসতে চলেছে আপনার মোবাইলে। সেটা খোলা উচিত হবে কিনা সেটা জানার জন্যই আজকের গল্প। আমাদের গল্পের লেখক নিজের অজান্তেই খুলে ফেলবেন এক মৃত মানুষের না পড়া একটি মেসেজ। এখানে জানিয়ে রাখি, আন্তর্জাতিক হিসেব অনুযায়ী আমাদের কাছে আসা সমস্ত মেসেজের মধ্যে 90% আমরা 3 মিনিটের মধ্যে পড়ে ফেলি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাকি 10%-এর 7% খোলা হয়ে যায়, এবং ধীরে ধীরে আরও 1%, অর্থাৎ রইল বাকি 2। এই অবশিষ্ট 2% নিয়ে আমাদের আজকের গল্প আনরিড। রেল লাইন পার হতে গিয়ে আমি একটু থমকে দাঁড়ালাম। একটু দূরে কিসের জন্য একটা জটলা হচ্ছে। লাইনের একটা বিশেষ জায়গাকে ঘিরে জনা দশেক উত্তেজিত লোক কি যেন বলা বলি করছে। তবে কিছু একটা ঘটেছে, ব্যাপারটা একটু আগেই লক্ষ্য করেছি আমি, অবশ্য বেশি গুরুত্ব দিই। লাইন পার হতে গিয়ে টুকরো পাথরের মাঝে একটা জিনিস চোখে পড়েছে আমার, আর তাতেই আমি দাঁড়িয়ে গেছি। একটু নিচু হয়ে হাতে তুলে নিলাম জিনিসটা। এমনভাবে রেল লাইনের নিচে আটকা পড়েছিল যে কারো চোখে পড়েনি, নইলে এতক্ষণ এভাবে অরক্ষিত অবস্থায় পড়ে থাকত না। একটা ছোটখাটো চেহারার মোবাইল ফোন। আজকালকার দিনে এমন ফোন খুব একটা আর ব্যবহার হয় না। এতই ছোট যে মানুষের হাতের তালুর মধ্যে দিব্যি সেঁধিয়ে যায়। সম্ভবত লাইন দিয়ে যাবার সময় কারোর হাত থেকে পড়ে গেছে। মনে মনে একটু ভেবে নিলাম আমি, যার ফোন সে চেষ্টা করলেও খুঁজে পাবে বলে তো মনে হয় না, বিশেষ করে কোন জায়গায় পড়েছে সেটা যদি না জানি। ঘুরিয়ে ফিরিয়ে ফোনটা ভালো করে দেখে নিলাম আমি। কিপ্যাডের একটা বাটন টিপতেই নীল রঙের একটা আলো জ্বলে উঠল স্ক্রিন জুড়ে। লক করা নেই। আজকালকার দিনের বাচ্চা ছেলেমেয়েরা এই ধরনের ফোন আর ব্যবহার করে না। বয়স্ক লোকের ফোনে লক করার দরকারও পড়ে না তেমন। একটা নতুন মেসেজ এসছে, সেটা পড়া হয়। আমি 7-5 না ভেবে পকেটে ঢুকিয়ে নিলাম ফোনটা। যার ফোন তার পরিচিত কারো নম্বর কন্ট্যাক্টে পাওয়া যাবে হয়তো, সেরকম হলে ফেরত দেওয়ারও ব্যবস্থা করা যাবে। লাইনের বাঁদিকে তাকিয়ে দেখলাম ভিড়টা এখন আরো ঘন হয়েছে। এক মাঝবয়সী ভদ্রলোক সেদিক থেকেই আসছিল। আমি তার দিকে খানিকটা এগিয়ে গিয়ে গলা তুলে বললাম, কি ব্যাপার বলুন তো, এত জটলা কেন? আর বলবেন না, কাটা পড়েছে। হ্যাঁ, সে কি করে? বয়স্ক লোক মনে হয়, কান মাথা ঠিক ছিল না, গাড়ি আসছে দেখতে পাইনি, মেরে দিয়েছে। হে বাবা, আমার মনটা খারাপ হয়ে গেল। কেউ ট্রেনে কাটা পড়েছে শুনলেই কেমন যেন আতঙ্ক হয় আমার। মাথা নামিয়ে নিয়ে বললাম, কখন হয়েছে? কি জানি, ডেড বডি তো নিয়ে চলে গেছে। কি হচ্ছে ব্যাপার? লোকটা আর একবার পিছনে তাকিয়ে হেঁটে চলে গেল। আমি ব্যাপারটা মাথা থেকে সরানোর চেষ্টা করলাম। এখন বিকেল হয়ে আসছে। অফিস থেকে ফিরতে আজ এমনিতেই দেরি হয়ে গেছে। আজ আমার সহকর্মী ইন্দ্রাণী অফিসে আসেনি, ফলে তার কাজেরও খানিকটা আমাকেই করতে হয়েছে। অতিরিক্ত চাপ নিতে গিয়ে এমনিতেই মাথাটা ধরেছিল, তার উপর আবার ট্রেন দুর্ঘটনা। মেজাজটা বিগড়ে গেল। মোড়ের মাথায় এসে রিক্সা ধরলাম। চেনা রিক্সাওয়ালা, কিছু বলতে হলো না তাকে। মনটা ভার হয়েছে। লাইনের উপরে কি এখনো রক্তের দাগ লেগে আছে? ভাগ্যিস ব্যাপারটা আমার চোখের সামনে ঘটেনি। মনটা অন্যদিকে ঘোরানোর জন্যই পকেট থেকে কুড়িয়ে পাওয়া ফোনটা বের করে আনলাম।
আর সাথে সাথে একটা সম্ভাবনার কথা মাথায় আসতেই আমার বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। যে লোকটা ট্রেনে কাটা পড়েছে, ফোনটা কি তবে তারই? ধাক্কা খাওয়ার সাথে সাথে হয়তো পকেট থেকে পড়ে গেছিল ফোনটা, তারপর লাইনের তলায় ঢুকে যাওয়ায় কারোর চোখে পড়েনি। কাঁপা কাঁপা হাতে ফোনটা চোখের সামনে তুলে ধরলাম আমি। পাথরের ধাক্কার দাগ এখনো নিচের দিকে লেগে আছে। একটা বাটন টিপতে আবার সেই নীল আলোটা জ্বলে উঠল। আনরিড মেসেজটা এখনো স্ক্রিনের উপর দেখাচ্ছে। হয়তো লোকটা ট্রেনে ধাক্কা খাওয়ার পরে এসেছে মেসেজটা। আচমকা আমার মনে হলো আমার রিক্সার দিকে যেন নজর রেখেছে কেউ। একটা তীক্ষ্ণ চোখের দৃষ্টি এসে লাগছে আমার পিঠে। পিছন ফিরে তাকালাম, তারপর একটু হেসে কুড়িয়ে পাওয়া ফোনের মেসেজটা খুলে ফেলতে দেখলাম ইংরেজি হরফে কিছু একটা লেখা আছে তাতে। সত্যব্রত নামের কোনো ব্যক্তিকে একটা বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে তাতে। আননোন নাম্বার। সত্যব্রত, কাল সকাল 9টায় বাস স্ট্যান্ডে দেখা করো। একটা খটকা লাগলো আমার। অবশ্য ব্যাপারটা কাকতালীয় হতে পারে। যে নম্বর থেকে মেসেজটা এসেছে তাকে ফোন করতে গিয়েও বিপত্তি, ফোন যাচ্ছে না। রিক্সায় বসে ফোনটা নিয়ে ঘাটাঘাটি করতে আচমকাই একটা জায়গায় চোখ আটকে গেল। ফোনটা কম দামি হলেও ভয়েস রেকর্ডিং করা যায় তাতে। সেখানে এসে দেখলাম একটা মাত্র বেশ বড় সড়ো রেকর্ডিং ফাইল আছে সেখানে। নিচে রেকর্ডিংয়ের সময়ও লেখা আছে 4:22। এখন বাজে 4:53। অর্থাৎ অ্যাক্সিডেন্টটা ঘটার ঠিক আগেই নিজের গলায় কিছু রেকর্ড করেছিল লোকটা। মনস্থির করে নিয়ে ফাইলটা খুলতে যেতেই আমি থমকে গেলাম। পাসওয়ার্ড চাইছে। আমার পক্ষে তো পাসওয়ার্ড জানা সম্ভব নয়। হতাশ হয়ে ফোনটা নামিয়ে রাখলাম আমি। বুকের ভিতরটা এখনো গরম হয়ে আছে। রিক্সাটা এসে দাঁড়িয়েছে আমার বাড়ির সামনে। ভাড়া মিটিয়ে আমি দরজার দিকে এগিয়ে এলাম। দরজার বাইরেই রাখা আছে লেটার বক্স। তাতে বড় বড় হরফে জল করছে আমার নামটা, সত্যব্রত সরকার। সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙে আমার। অভ্যাসটা বহুদিন। আজ কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম বেশ বেলা হয়েছে। কাল রাতে বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণ ঘুম আসেনি আমার। মনটা কেমন যেন খচখচ করছে। মোবাইলটা না নিয়ে আসলেই ভালো ছিল। এমনিতে আমি কুসংস্কারে বিশ্বাস করি না, তবে মৃত মানুষের ফোন যতবার হাতে নিচ্ছি শরীরটা কেমন যেন শিউরে উঠছে। আশ্চর্যের ব্যাপার হলো এখন অব্দি কেউ ফোন করেনি নাম্বারটায়। এমনকি কল লিস্টে গিয়েও দেখছি যে কটা নাম্বার তাতে আছে তাদের সবকটাই সুইচড অফ। আশ্চর্য, চেনা পরিচিতরা সবাই একসাথে ফোন বন্ধ করে দিল নাকি? আজও ঘুম থেকে উঠে টেবিলের উপরে চোখে পড়ল সেটা। কাল রাতে যেভাবে রেখে শুয়েছিলাম এখনো সেইভাবেই পড়ে আছে। বেশিক্ষণ সেটাকে ঘরে রাখতে মোটেও ইচ্ছা করছে না। তো ফেরত দেওয়ারও তো উপায় দেখছি না। এক যদি না, কথাটা ভাবতে ভাবতেই বিছানা ছাড়লাম আমি। যে নাম্বার থেকে কাল মেসেজটা এসেছিল সে 9টায় বাস স্ট্যান্ডে দাঁড়াতে বলেছে। সে লোকটা যদি মৃত লোকটার নাম ধাম জানে তাহলে তার সাথে যোগাযোগ করেও ফেরত দেওয়া যায় ফোনটা। অবশ্য মৃত্যুর খবর যদি সে ইতিমধ্যে পেয়ে গিয়ে থাকে তবে এই মুখ হবে কিনা সন্দেহ আছে। রোজ 8:50 বাসে আমি অফিসে যাই। লোকটা যদি 9টায় বাস স্ট্যান্ডে আসে তাহলে আজকের বাসখানা মিস হবে আমার। ভেবে দেখলাম সহজেই ফোনখানা ফেরত দেওয়ার আর কোনো উপায় নেই আমার।
একদিন মিনিট 15 পরে অফিসে পৌঁছালে অসুবিধা কিছু হবে না। তাতে যদি এই বোঝা ঘাট থেকে নামিয়ে তাহলেই ভালো। ফোনটার সাথে হয়তো বাড়ির লোকের কিছু স্মৃতি জড়িয়ে আছে। তার থেকেও বড় কথা, আমার মতো তার নামও সত্যব্রত। কিছু দায়িত্ব তো থেকেই যায়। 8:30টার সময় জামা কাপড় পরে রেডি হয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজ দুটো ফোন পকেটে, একটা নিজের আর একটা কুড়িয়ে পাওয়াটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিলাম। কেন জানি না, সেটা শরীরের সাথে রাখতে ইচ্ছা করছে না। আমার অফিসটা আসলে একটা ডেটা সেন্টার। রাজ্যের মানুষের অযাচিত প্রশ্নের উত্তর দিতে হয় সারাদিন, ফলে চাপ কম নয়। তবে এই কাজের সুবিধা হলো এমন অনেক তথ্য আমাদের হাতে থাকে যা সাধারণ মানুষের জানার বাইরে। মনে মনে ভাবলাম, আজ অফিসে গিয়ে একবার ফোনের মালিকের খোঁজটা নিতে হবে। অন্তত যে লোকটা চাপা পড়েছে তার সম্পর্কে যদি কিছু জানা যায়। বাড়ি থেকে বেরোতেই কিন্তু আবার কালকের সেই অনুভূতিটা আমায় চেপে ধরল। কেউ যেন ক্রমাগত দৃষ্টি রেখে চলেছে আমার উপর। কাল ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ মনে হলো সত্যি কেউ যেন পিছন পিছন আসছে। রাস্তাটায় লোকজন কম নেই, আমার দিকে অকারণেও কেউ তাকিয়ে থাকতে পারে। তাহলে আমার এরকম অস্বস্তি হচ্ছে কেন? বাস স্ট্যান্ডের কাছে পৌঁছাতে মুখের সামনে দিয়ে 8:50-এর বাসটা হুশ করে বেরিয়ে গেল। এবার কিন্তু খানিকটা রাগই হলো আমার। ফাঁকা ছিল বাসটা, জানলার ধারে সিটটা একরকম আমার জন্যই মজুদ থাকে। আজ সেটা খালি দেখতে পেয়ে একটা চেংড়া ছোঁড়া হুড়মুড়িয়ে গিয়ে উঠল বাসে। আমি নিচু স্বরে একটা দীর্ঘশ্বাস ফেলে স্ট্যান্ডের ভিতরের দিকে ঢুকে এলাম। চারপাশে রোজকার চেনা মুখের সারি। এদের কেউ অফিস যাত্রী, কেউ স্কুল কলেজে পড়ে। কয়েকটা দেহাতি লোক নোংরা চটের থলে নিয়ে একধারে বসে ঝিমোচ্ছে। বাস চলে এলে কে যে ওদের জাগিয়ে দেয় তা আমি আজও বুঝতে পারি। মনটা কিন্তু উসখুস করতে লাগলো আমার। 9টা এতক্ষণে বেজেছে, অথচ অচেনা কারো দেখা নেই। তো কি আসবে না লোকটা? আমি যা ভেবেছিলাম হয়তো সেটাই ঠিক। মৃত্যু সংবাদটা পেয়ে গেছে এতক্ষণে। আজ অফিসে গিয়ে খোঁজ পাওয়া যায় তো ভালো, নাহলে কাল একবার সময় করে স্টেশন মাস্টারকে দিয়ে আসতে হবে ফোনটা। মিনিট 20 সেইভাবে দাঁড়িয়ে থাকার পর বাসে উঠে পড়লাম। অকারণ দেরিটাই সার হলো। বাসটায় মোটামুটি ভিড়। অফিস টাইমটা এতদিনে অভ্যাস হয়ে গেছে বলে আর মালুম হয় না। কোনো রকমের মানি ব্যাগ আর ফোন সামলে ভিতরে এসে দাঁড়ালাম, আর সাথে সাথে নিজের ফোনটা বেজে উঠল। ভিড়ের মাঝেও কোনো রকমে হাত চালিয়ে পকেট থেকে বের করে আনলাম ফোনটা। ইন্দ্রাণীর নাম্বারটা ফুটে উঠছে স্ক্রিনে। আমার অফিস যেতে দেরি হচ্ছে বলেই হয়তো খোঁজ নেবে বলে ফোন করেছে। ফোনটা রিসিভ করে কানে দিয়ে হ্যালো বললাম আমি। সাথে সাথে ওপাশ থেকে বড় সড়ো নিঃশ্বাসের শব্দ শোনা গেল। কোথায় আছিস? কোথায় আবার? বাসে। কোন বাসে? আজ একটু দেরি হলো, 8:50 ধরতে পারিনি। ঠিক আছে, সাবধানে আয়। কি ব্যাপার বলতো? গলাটা এমন লাগছে কেন? ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ করে থাকে ইন্দ্রাণী, তারপর ধীরে সুস্থে উত্তর দেয়। 8:50-এর বাসটা অ্যাক্সিডেন্ট করেছে, এইমাত্র দেখালো খবরে। অ্যাক্সিডেন্ট? কিভাবে? লরিতে ধাক্কা খেয়েছে, লোকজনও মারা গেছে সম্ভবত। কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইলাম আমি। কয়েক মাস হলো এই লাইনে যাতায়াত করছি, একদিনও মিস করিনি বাসটা। আজ প্রথম ধরতে পারিনি। যদি লোকটার জন্য অপেক্ষা না করতাম। কথাটা ভাবতেই সম্ভাবনাটা স্পষ্ট হয়ে উঠল চোখের সামনে। নিশ্চিত বিপদের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে মেসেজটা।
তবে কি আমাকে উদ্দেশ্য করেই লেখা ছিল সেটা? কি হলো? শরীর খারাপ নাকি তোর? না, তা না। একটা ব্যাপার ঘটেছে। কিরকম ব্যাপার? এখন নয়, গিয়ে বলছি। স্টপেজ আসতে সামনের এক ভদ্রলোক উঠে গেলেন। আমি সেই সুযোগে বসে পড়লাম সিটে। পায়ে ঠিক জোর পাচ্ছি না, সারা শরীর ঘামে ভিজে গেছে। ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে মোবাইলটা বের করে আনলাম। এখনো আগের মতোই ঠান্ডা হয়ে আছে সেটা, শুধু ব্যাটারি একটুখানি কমে গেছে আগের থেকে। সেই সাথে একটা নতুন আনরিড মেসেজ ফুটে উঠছে স্ক্রিন জুড়ে। অফিসে পৌঁছাতে দেরি এমনিতেই হয়েছিল। আগে নিজের টেবিলে এসেই বসে পড়লাম। ফোনের ভিতর থেকে সিমটা বের করে নম্বর মিলিয়ে দেখলাম সেটার মালিক যদুনাথ মিত্র নামে জনৈক ব্যক্তি। নামটা দিয়ে নেটে সার্চ দিতেই কালকের কাটা পড়ার খবরটা এলো। বুঝলাম যিনি কাটা পড়েছেন তিনিই যদুনাথ মিত্র। ঠিকানাটা নোট করে নিলাম। কল লিস্টের ডায়ালড নাম্বারগুলো আমার কনসোলে দিতেই সেই নম্বরগুলোর মালিকদের সম্পর্কে কিছু তথ্য ফুটে উঠতে লাগলো আমার স্ক্রিন জুড়ে। আমার মুখ থেকে অজান্তেই একটা ভয়ার্ত শব্দ বেরিয়ে এলো। ইন্দ্রাণীর সাথে প্রথম কথা হলো বিকেলের দিকে। ততক্ষণে মুখ চোখের উদ্বিগ্ন ভাব কেটে গিয়ে অনেকটাই শান্ত হয়েছে সে। ফোনটা হাতে নিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমার হাতে সেটা ফেরত দিয়ে বলল, আমার কিন্তু মনে হচ্ছে না ফোনটার সাথে আজকের ঘটনার কোনো মিল আছে বলে। আমি কিছু বললাম না। চারপাশটা আপাতত একটু শান্ত হয়েছে। অফিস ছুটির সময় হয়ে এলো প্রায়। ঘড়িতে 5টা বাজতে চলেছে। সকাল থেকে এই প্রথম ফোনের কথাটা তাকে জানানোর সময় হয়েছে আমার। তবে এটা কাছে না রাখাই ভালো। আমাকে চুপ করে থাকতে দেখে আবার বলল সে, কেন? কি জানি, মরা মানুষের জিনিস খামোখা রেখে কি লাভ? কিন্তু কাল যদি এটা খুঁজে না পেতাম তাহলে এখন এখানে বসে থাকা হতো না আমার। সে একটু ভেবে বলল, তা অবশ্য ঠিক, কিন্তু নামটাই বা এক হলো কি করে? এত বড় দুটো কোইন্সিডেন্স একসাথে। তাছাড়া আরো একটা ব্যাপার আছে। কি ব্যাপার? অফিসে বসে খোঁজ নিয়ে দেখেছি, কল লিস্টে যাদের ফোন নাম্বার আছে তাদের ফোন শুধু সুইচড অফই না, তারা সবাই মৃত। পুলিশ কি সবাই? ইচ অ্যান্ড এভরিওয়ান। এর দুটো ব্যাখ্যা হতে পারে। এক, ওই লোকটা বেছে বেছে মরা মানুষদের ফোন করতো, না হয় কি? না হয় এই সবকটা মানুষের মৃত্যুর সাথে এই লোকটার অর্থাৎ যদুনাথ মিত্রের যোগাযোগ ছিল। আমার চেয়ার থেকে একটু দূরে অফিসের টিভিতে খবরের চ্যানেলটা খোলা আছে। একটা বিশেষ খবর ভেসে উঠছে সেখানে। বাস দুর্ঘটনার ছবি। উল্টে পড়া বাসের তলা থেকে টেনে বের করে আনা হচ্ছে কতগুলো মৃতদেহ। রক্তাক্ত কাটা ছেঁড়া প্রাণহীন দেহের স্তূপ। একটা বিশেষ মৃতদেহতে চোখ আটকে গেল আমার। সকালের সেই ছেলেটা আমার ফাঁকা সিটটায় আজ যে বসেছিল। চোখ সরিয়ে নিলাম আমি। ইন্দ্রাণী এতক্ষণে নিজের কাজে মন দিয়েছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, তোর কার্ড সব ঠিকঠাক আছে? কিসের কার্ড? এটিএম কার্ড। টেবিলের উপর পড়ে থাকা ব্যাগটা টেনে নিয়ে চেইন খুলে ভালো করে খুঁজতে লাগলো সে। তারপর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, নেই, কিন্তু
আমি পকেট থেকে কার্ডটা বের করে তার দিকে এগিয়ে দিয়ে বললাম, দরজার বাইরে পড়েছিল, নাম দেখে বুঝলাম তোর, একটু সাবধানে তো রাখবি, অন্য কারোর হাতে পড়লে এতক্ষণে। সে জিভ কেটে একটুখানি হেসে বলল, কি আর হবে, পিন তো কেউ জানে না। আচ্ছা চলি এবার, কাজ শেষ, বেরোতে হবে। কোথায় যাবি? আমি ব্যাগ গোছাতে গোছাতে বললাম, যে লোকটা ট্রেনে কার্ডটা পড়েছিল তার নাম ধাম জোগাড় করতে পেরেছে, যাই একবার দেখেই আসি। বেশ, কি হলো জানাস। মিনিট 10 পরে অফিস থেকে বেরিয়ে এলাম আমি। ধীরে ধীরে সন্ধ্যা নামছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও বেড়ে উঠেছে। সেই সাথে পকেট থেকে কুড়িয়ে পাওয়া ফোনটা বের করে আনলাম আমি। কোনো নতুন SMS আসেনি তাতে। ইনবক্সে গেলাম। সকালে আসা মেসেজটা তখনই পড়েছিলাম, তবে ডিলিট করা হয়নি। আবার খুলে ফেললাম সেটা। কিছু লেখা নেই তাতে, শুধু 4টে সংখ্যা, 7529। আঙুলের চাপে মেসেজটা ডিলিট করে দিলাম আমি। যদুনাথ মিত্রের অবস্থা যে খুব একটা ভালো ছিল না সেটা তার ঘরের অবস্থা দেখলেই বোঝা যায়। ঘরময় ফাটা ছেঁড়া জামা কাপড় ডাঁই করে রাখা আছে। তার বেশিরভাগই মানুষের ব্যবহারযোগ্য নয়। দেওয়ালে ঝুলের মোটা পরত পড়েছে, তারই মাঝে মেঝেতে একটুখানি গদি পেতে বিছানা করা আছে। সেই বিছানারই এক প্রান্তে বসে আছেন সাধুনাথ। আজ রাতেই এখানকার বাস তুলে দিয়ে দেশের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল তার। আমি এসে পড়ায় ঘন্টা খানেকের জন্য আটকে গিয়ে খানিকটা বিরক্তই মনে হল। আমি গদির এক প্রান্তে বসতে বসতে বললাম, আসলে আমি খবরটা আজ সকালেই পেয়েছি, ভাবলাম দিয়েই আসি টাকাটা। ঠিক কত টাকা পেত আপনার থেকে? না, আমার থেকে তো নয়, বলতে পারেন আমার কোম্পানির থেকে। 5,000 টাকায় অফার হয়েছিল, কিন্তু কাজের সময় যদু 6.5 দাবি করে। কোম্পানি দিতে রাজি হয়নি, সেই নিয়েই টানাটানি হয়েছিল। তা এখন কত দিচ্ছেন? ওই 6.5। কাজ অবশ্য অর্ধেক পড়ে আছে। কই দিন। আমার দিকে হাত বাড়িয়ে দেয় সাধুনাথ। আমি মানিব্যাগ থেকে টাকাটা বের করে তার দিকে এগিয়ে দিই। সে টাকাটা গুনতে গুনতে জিজ্ঞেস করে, কোথাও সই করতে হবে? না, খোলা কাগজে লিখে দিলেই হবে। তবে কিছু যদি মনে না করেন তো আমার কয়েকটা প্রশ্ন ছিল। একটা সাদা কাগজ তার দিকে এগিয়ে দিয়ে আমি ধীরে সুস্থে বললাম। এতক্ষণে আমার দিকে মুখ তুলে তাকায় সাধু। তার মুখে এতক্ষণের বিরক্তিটা একটুখানি কমেছে। কাগজটায় বয়ান লিখতে লিখতে সে বলল, আপনি ওনাকে চিনতেন? তেমন করে নয়, তবে মাঝে মাঝে অফিসে যন্ত্রপাতি সারাতে আসতো, তখনই দেখেছি। দেওয়ালে যদুনাথের ছবিটার উপরে একবার চোখ বুলিয়ে নিলাম আমি। 40 থেকে 50-এর ভিতরে বয়স, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। আমি বাবু হয়ে বসতে বসতে বললাম, অ্যাক্সিডেন্টটা যখন হয় তখন কোথায় যাচ্ছিল যদুনাথ? তা জানি না, কোথাও কন্ট্রাক্ট পেয়েছিল হয়তো, হাতে যন্ত্রপাতি ঝোলা ছিল। ঝোলাটা পাওয়া গেছে? হ্যাঁ, বডি থেকে একটু দূরেই পড়েছিল। আর বাকি জিনিসপত্র? বাকি জিনিস বলতে মানে মোবাইল ফোন বা টাকা পয়সা? মোবাইল ফোনটা পাওয়া যায়নি, টাকা পয়সা বোধহয় ছিল না। আমি একবার মুখ তুলে দেখে নিলাম তাকে। আপাতত আমি বিদায় হলেই সে বাঁচে। আমার অবশ্য এখনো বেশ কিছু প্রশ্ন বাকি আছে, সেগুলোর উত্তর না জেনে নড়ছি না। শুনেছি ট্রেন বেশ ধীরে সুস্থে আসছিল, তাও লাইন থেকে নড়ল না কেন বলুন তো? সাধুর মুখে এবার কালো ছায়া নামে। আসলে কয়েকদিন হলো কিছু একটা হয়েছিল,
কি হয়েছিল? তা ঠিক বলতে পারবো না। আমার সাথে তেমন একটা কথাবার্তা হতো না। এমনিতেই টাকা পয়সার টানাটানি চলতো। দিন কতক হলো কোনোভাবে টাকা পয়সার আমদানিও হয়েছিল। আর তাতেই বোধহয় মাথাটা খারাপ হয়ে গেল। টাকা পয়সার আমদানি? কত টাকা? তা বলতে পারবো না। আমার থেকে ধার করেছিল অনেক, অনেক টাকা। সব মিটিয়ে দিয়ে গেল। ফ্যামিলি বলতে আপনি ছাড়া আর কেউ আছে? না। আমি উঠতে উঠতে বললাম, বেশ, আশা করি কাজকর্ম সব ভালোভাবেই মিটে যাবে। এই হলো আমার কার্ড। নতুন কিছু জানতে পারলে আমাকে জানাবেন। আমি বেরিয়ে আসতে যাচ্ছিলাম, সাধুনাথ পিছু থেকে ডাক দিল, আপনি হঠাৎ এত কিছু জিজ্ঞেস করলেন কেন বলুন তো? অ্যাক্সিডেন্টটা একরকম আমার চোখের সামনেই ঘটেছে। চেষ্টা করেও ভুলতে পারছি না, জান। মনে রেখেই বা আর কি করবেন? সে তো লোকজনকে কেউ মনে রাখে না। মরলেই বাকি আর বাঁচলেই বাকি। তাও সময় করে টাকাটা দিয়ে গেলেন, স্বার্থ শান্তিটা অন্তত ভালো ভালো মিটবে। সে রাতে বিছানায় শুয়ে আমার ঘুম এলো না। একই চিন্তা ঘুরে ফিরে আসতে লাগলো বারবার। একটা 4 ইঞ্চি বাই 2 ইঞ্চির ছোট ফোন। মাঝে মাঝে একটা নাম্বার থেকে SMS আসে তাতে। সে নাম্বারে ফোন করলে সুইচ অফ বলে, অথচ সেই মেসেজই বারবার সৌভাগ্য এনে দিয়েছে আমার হাতের মুঠোয়। একবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। চাইলে আজ ইন্দ্রনীর ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকাটাই হাতিয়ে নিতে পারতাম। আজ একটু আগে আর একটা মেসেজ এসছে নাম্বারটা থেকে। তাতেও কিছু সংখ্যা লেখা আছে। আমি জানি সেটা কোনো লটারির টিকিটের নাম্বার। টাকা পয়সা নিয়ে অবশ্য এখনই মাথা ঘামাচ্ছি না। খালি একটা ব্যাপার ভাবিয়ে তুলেছে আমাকে। যদুনাথ মিত্রের ফোন যদি সত্যি সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে, তাহলে তাকে ট্রেনে কাটা পড়তে হলো কেন? তবে কি আমার হাতে আসার পর থেকেই কাজ শুরু করেছে সেটা? মৃত্যুর আগে সমস্ত ঋণ শোধ করেছিল যদুনাথ। সে টাকাটাই বা কোত্থেকে পেল সে? বিছানা ছেড়ে উঠে বসলাম। মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। বিছানার পাশে টেবিলে রাখা আছে ফোনটা। সেটা হাতে তুলে নিলাম। রাস্তায় এমন একটা ফোন পড়ে থাকলে কেউ তুলে দেখবে কিনা সন্দেহ। অথচ এর ভিতরেই কি আশ্চর্য রহস্য লুকিয়ে আছে, যার চাবিকাঠি এখনো মানুষের হাতে নেই। পাথরের উপর পড়ে তলার দিকের বেশ খানিকটা চটে গেছে ফোনটার। পিছনের ডালাটা আলগা হয়ে আছে। কি মনে হতে চাপ দিয়ে সেটা খুলে ফেললাম আমি। না, অস্বাভাবিক কিচ্ছু নেই। আর 5টা সেলফোনের ভিতরে যা থাকে এর মধ্যে তার থেকে বেশি বা কম কিছু নেই। ডালাটা বন্ধ করে আবার সুইচ অন করে রেখে দিলাম আমি। এটার কথা ভেবে আর লাভ নেই। জীবন যদি সত্যি আমাকে সুযোগ দেয়, তাহলে 7-5 না ভেবে সেটা আত্মসাৎ করে নেওয়াই ভালো। যদুনাথের হাত থেকে পড়েই হয়তো নতুন ক্ষমতা পেয়েছে ফোনটা। ফোনটা রাখতে যেতেই আচমকা একটা শব্দে আমার হাত থেকে পড়ে গেল সেটা। ফোনটা বাজছে। কাল থেকে এই প্রথম কেউ ফোন করেছে তাতে। ধীরে সুস্থে সেটা মাটি থেকে তুলে নিলাম আমি। আশ্চর্য, স্ক্রিনে কোনো নম্বর ফুটে উঠছে না। কলারের জায়গাটা খালি। রিসিভ বাটনটা টিপে সেটা কানে ধরলাম আমি। হ্যালো। উপাস থেকে কিন্তু কোনো আওয়াজ শোনা গেল না।
শুধু হাওয়ার মতো শন করে শব্দ হতে লাগলো। বার কয়েক হ্যালো বলে আমি থেমে গেলাম। কলটা নিজে থেকেই কেটে গেল। কেমন যেন হতাশ লাগলো আমার। ফোনের ইতিহাসটা জানতে একটা ভয়ানক কৌতূহল হচ্ছে, অথচ সেটা জানারও উপায় নেই আমার। ফোনটা কেটে যেতেই আবার জ্বলে উঠল স্ক্রিনের আলোটা। নতুন মেসেজ এসছে। ভোর রাতের দিকে ঘুমিয়ে এক আশ্চর্য স্বপ্ন দেখলাম আমি। একটা বিরাট আকারের কুয়োর চারপাশে অনবরত ছুটে চলেছি আমি। কুয়োর ভিতর থেকে হাজারো গলার আর্তনাদ ভেসে আসছে। আমি বুঝতে পারছি আমার শক্তি ফুরিয়ে আসছে, অথচ না ছুটে উপায় নেই আমার। ঘুমের ঘোরে কয়েকবার মনে হলো ফোনটা বেজে উঠছে। আবার সেই ঝড়ের শব্দ শুনতে পাচ্ছি, ঠিক যেন মানুষের মতোই আমাকে কিছু বলতে চাইছে ঝড়টা। ধর্মর করে উঠে বসলাম। ধীরে ধীরে আমার মধ্যে কিছু যেন পাল্টে যাচ্ছে। একটা কালো জীবন্ত কুয়াশা একটু একটু করে ভিড় করে আসছে আমার পাশে। এমনটা তো হওয়ার নয়। সেই বাসের ছেলেটার মুখটা বারবার মনে পড়ে যাচ্ছে। সেদিন তার জায়গায় আমি থাকলে আমারই রক্তাক্ত মৃতদেহটা কাল টেনে বার করতে হতো। বিছানা ছেড়ে উঠে আমি টেবিলের কাছে এগিয়ে গেলাম। সেদিন বাস দুর্ঘটনায় আমারই মারা যাওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে মরতে হলো আর একজনকে। যদুনাথের ফোনে এতগুলো মৃত মানুষের নম্বর কেন? সব থেকে বড় কথা, ফোনে আনরিড মেসেজটা আমি ফোনটা হাতে পাওয়ার আগেই এসেছিল। তাহলে তাতে আমার নাম লেখা থাকলো কি করে? জানলা দিয়ে তাকাতেই আমার গাটা ছমছম করে উঠল। রাস্তার একধারে গুটিসুটি মেরে আমার জানলার দিকে তাকিয়ে কি যেন দেখছে একটা লোক। অন্ধকারে তার মুখটা বোঝা যাচ্ছে না ভালো করে। ঘরের আলো নেভানো বলে আমি যে জানলায় এসে দাঁড়িয়েছি সেটা এখনো বুঝতে পারিনি লোকটা। আমি ধীরে ধীরে সরে এলাম জানলা থেকে। এই লোকটাই কি তবে এই কদিন লুকিয়ে নজর রাখছিল আমার উপর? আজ কিছু একটা হেস্তনেস্ত করতেই হবে। কাঠের শোকেসটা দুদিন আগে ভেঙেছে, তারই এক প্রান্তে একটা ছোট কাঠের লাঠি পড়েছিল। পেরেকগুলো এখনো তোলা হয়নি। সেটা হাতে ধরেই আমি সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ের নিচে নেমে এলাম। বাইরেটা অন্ধকারে ঢেকে আছে। খালি রাস্তার ধারের লম্বা সাদা আলোর খাম্বাগুলো উল্টো দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা এখনো উপরে তাকিয়ে কি যেন দেখছে। আমি তাকে লক্ষ্য করে আরো হাত তোষেক এগিয়ে যাওয়ার পর সে দেখতে পেল আমাকে, কিন্তু পালালো না, বরঞ্চ সেও দু এক পা এগিয়ে এলো আমার দিকে। আমি লাঠিটা তার দিকে তুলে ধরে গলা উপরে তুলে জিজ্ঞেস করলাম, কে তুমি? কি চাই এখানে? লোকটা কিছু উত্তর দিল না, খালি হাত দুটো সামনে তুলে বিশেষ একটা ভঙ্গি করল। ইশারায় বলতে চাইল আমার কোনো ক্ষতি করতে আসেনি সে। আরো খানিকটা এগোতে লোকটাকে চিনতে পারলাম আমি, সেই স্টেশনের লোকটা। এর কাছ থেকেই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা শুনেছিলাম সেদিন। সেই তবে এতদিন ফলো করছিল আমাকে, কিন্তু কেন? এতক্ষণে আমার প্রায় সামনে এসে দাঁড়িয়েছে সে। আমার মুখে বিস্ময়ের ভাবটা সেও লক্ষ্য করেছে। চারপাশে একবার তাকিয়ে নিয়ে সে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি লাঠিটা নামিয়ে নিয়ে বললাম, কথা আছে তোর? রাত বিরাতে জানলার ধারে দাঁড়িয়ে থাকতে হয় তার জন্য? লোকটা এবার মাথা নামিয়ে নিল, তারপর ইতস্তত করে বলল, কথাটা কিভাবে বলবো বুঝতে পারিনি আসলে। তবে আজ না বললে হয়তো দেরি হয়ে যাবে।
কিসের দেরি? সেদিন আপনি ফোনটা কুড়িয়ে পেয়েছিলেন, সেটা আমি দেখেছিলাম। কথাটা শোনার সাথে সাথেই আমার ভিতরে একটা অস্বস্তি শুরু হলো। ফোনটা এমন কিছু দামি নয়, আমি সেটা নিয়েছি বলে খামোকা একটা লোক আমাকে ফলো করবে কেন? তবে কি সেটার অলৌকিক ক্ষমতার কথা জানে লোকটা? তো তাতে কি হয়েছে? যত তাড়াতাড়ি সম্ভব ওটা ওটা ফেলে দিন আপনি। বেশ নিচু গলায় বললেও শাসানির মতো শোনালো কথাটা। আমার অস্বস্তিটা কেটেছে এতক্ষণে। গলা তুলে বললাম, কেন? আপনার এতে মাথা ব্যথা কিসে? আমার প্রশ্নটা শুনে আবার মাথা নামিয়ে নিল লোকটা। তারপর তেমনই শান্ত অথচ ফিসফিসে গলায় বলল, কারণ সেদিন মৃত্যুর আগে আমার সাথে কথা হয়েছিল যদুনাথের, মানে এই ফোনটার যে মালিক তার। সত্যি কথা বলতে কি, আমার সাথে দেখা করতেই সেদিন স্টেশনে গিয়েছিল সে। কিন্তু তার আগে কি বলেছিল যদুনাথ? রাতের নিস্তব্ধ পরিবেশে আমার প্রশ্নটা হাহাকারের মতো শোনাল। বলেছিল ও ফোনটা তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। তো তোমার কাছে গেছিল কেন? ও আমার ছোটবেলার বন্ধু ছিল। আমি একটু পড়াশোনা শিখেছি, তাই আমার। তো শেষবার বাঁচাতে পারলো না কেন? বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো লোকটা। রাস্তার একপাশে ফুটপাথের উপরে আলো এসে পড়েছে, সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, 5 দিন আগে আমাকে ফোন করে ও, বলে ফোনটা আমাকে দিয়ে দেবে। আমি কারণ জিজ্ঞেস করতে বলে ফোনটা নাকি শয়তান। শয়তান? কিরকম শয়তান? সে কথার উত্তর সে দেয়নি। শুধু এটুকু জানি, যেভাবে হোক ফোনটা ফেলে দিতে চেয়েছিল সে। তারপর আমাকে বলল স্টেশনে আসতে, বলল দেখা করবে, কিছু কথা বলার আছে। কিন্তু তোমাকে ফোন করে বলেছিল? না, SMS। দেখুন। লোকটা পকেট থেকে নিজের মোবাইল বের করে দেখালো। সত্যি যদুনাথ দেখা করতে চেয়েছে স্টেশনে। আমার দেখা হয়ে যেতে ফোনটা পকেটে ঢোকাতে ঢোকাতে লোকটা বলল, সেদিন স্টেশনে পৌঁছাতে আমার মিনিট 10 দেরি হয়। গিয়ে দেখি লোকজন জটলা করছে। খোঁজ নিয়ে জানতে পারি ট্রেনে ধাক্কা খেয়েছে যদুনাথ। জটলার মধ্যেই কয়েকজন বলাবলি করছিল। সম্মোহিতের মতো ট্রেন লাইন ধরে এগিয়ে যাচ্ছিল সে, যেন উল্টো দিকের প্ল্যাটফর্ম থেকে কেউ ডাকছিল। আমি আর কিছু বললাম না। সমস্ত ঘটনাটা কোথায় গিয়ে যেন ঘুঁট পাকিয়ে যাচ্ছে। কে ডাকলো যদুনাথকে? কেনই বা ফোনের অলৌকিক ক্ষমতা কাজ করল না? এটুকু ধরে নেওয়া যায় যে এই ফোন তার মালিককে আসন্ন বিপদের হাত থেকে বাঁচাতে পারে, খুলে দিতে পারে সৌভাগ্যের তালা। কিন্তু তাহলে শেষ মুহূর্তে সেটা ফেলে দিতে চেয়েছিল কেন যদুনাথ? মুখ তুলে দেখলাম লোকটা এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। এখনো তার উপর থেকে সমস্ত সন্দেহটা যায়নি আমার। এমনও তো হতে পারে ফোনটা আমি ফেলে দিলে সে নিজে কুড়িয়ে নেবে। বললাম, ফোনে একটা রেকর্ডিং আছে, সেটা পাসওয়ার্ড ছাড়া খুলছে না। সে ব্যাপারে কিছু জানো? রেকর্ডিং কিসের? জানি না, তো যদুনাথ নিজেই করেছিল। আপনি ওটা ফেলে দিন স্যার। মৃত্যুকে কেউ আটকাতে পারে না। তার যখন আসার তখন সে আসবে। ঠিক আছে, আমি দেখছি। কথাটা বলে আর সেখানে দাঁড়ালাম না। সিঁড়ি দিয়ে হেঁটে উঠে এলাম দোতলায়। ফোনটা এখন আর টেবিলের উপরে রাখি না, কেমন যেন গা ছমছম করে। বিছানার তোষকের নিচে ঢুকিয়ে রাখি। সেখান থেকেই বের করে আনলাম এখন।
ভয়েস রেকর্ডিংটা আরেকবার খোলার চেষ্টা করলাম। কেন জানি না বারবার মনে হচ্ছে সেটা খুলতে পারলেই এই রহস্যের সমাধান হবে, কিন্তু খুলল না। আগের মতোই পাসওয়ার্ড চাইছে। সেখান থেকে বেরিয়ে এলাম। একটু আগে আসা মেসেজটা এখনো ডিলিট করা হয়নি, সেটাই আর একবার পড়লাম। কাল সন্ধে 8:50 18 নম্বর জগৎপুর রোডের একটা বাড়িতে যেতে বলেছে আমাকে। আমি যদিও এখনো কিছু মনস্থির করিনি। জগৎপুর অন্তত মিনিট 40 পথ, তাছাড়া সেখানে কাউকে চিনিও না আমি। তবে এটুকু জানি, সেদিন যদি মেসেজের নির্দেশ আমি না শুনতাম তাহলে আজ আর আমার বেঁচে থাকা হতো না। মোবাইলটা আবার বিছানার তলায় রেখে আমি শুয়ে পড়লাম। যদুনাথের একটা কথা বারবার মনে পড়ে যাচ্ছে। এতবার জীবন বাঁচানো সত্ত্বেও খারাপ কিছু যেন লুকিয়ে আছে ফোনটার ভিতরে, যেন অন্ধকারের গভীর থেকে হাতছানি দিয়ে কেউ ডাকছে। সারা রাত ঘুমাতে ঘুমাতে মনে হলো গদির নিচ থেকে যেন বেজে চলেছে মোবাইলটা। সারা রাত ধরে যেন যোগাযোগ করতে চাইছে কেউ আমার সাথে। সকালে উঠে অবশ্য সবটাই স্বপ্ন মনে হল। আর একটা নতুন দিনের শুরু। আজ অফিস ছুটি হবে 4:30। তারপর না একবার ঘুরেই আসবো জগৎপুর থেকে। ফোনটা আজ আর নিয়ে বেড়ালাম না। ওটাকে নিয়ে বেশি মাথা ঘামালেই কাজে মন বসবে না। আমি অফিসে যেতেই আজ আমাকে পাকড়াও করলো ইন্দ্রাণী। ফোনটা নাকি সে এক্ষুনি দেখতে চায়। আমার কাছে সেটা নেই দেখে হতাশ হয়ে আবার চেয়ারে বসে পড়ল। আমি কারণ জিজ্ঞেস করতে সামনের কম্পিউটার স্ক্রিনের দিকে দেখিয়ে দিল আমাকে। কিছু নামের একটা লিস্ট ফুটে রয়েছে সেখানে। আমি সেটা ভালো করে দেখতে দেখতে জিজ্ঞেস করলাম, কি বলতে গেল? তোর ফোনে যে নম্বরগুলো ছিল এগুলো তাদের নামের লিস্ট। এরা সব মৃত। হ্যাঁ, সে তো আমি জানি। আমি স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিয়ে বললাম, হ্যাঁ, কিন্তু শুধু তাই নয়, এদের সবার মৃত্যুই অপঘাতে। কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ আবার বিনা কারণেই ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। মানে সুইসাইড, অকারণে? ইন্দ্রাণী এবার আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, ঠিক অকারণে বলা যায় না। মৃত্যুর পর এদের সবার শরীর থেকেই হ্যালুসিনোজেন পাওয়া গেছে, মানে ভুল দেখা ড্রাগ আর কি। আমি মাথায় হাত দিয়ে একটু চিন্তা করে নিলাম। তারপর বললাম, মানে সেদিন লাইন পার হওয়ার সময় যদুনাথও হ্যালুসিনেট করতে পারে। কিন্তু আমার সব গুলিয়ে যাচ্ছে। আমিও কিছু বুঝতে পারছি না, তবে এই মৃত্যুগুলোর মধ্যে একটা যোগসূত্র আছে। মাথা তুলে আমি তাকালাম তার দিকে। কিরকম যোগসূত্র? এদের নম্বরে যে কলগুলো করা হয়েছে সেগুলো এদের মৃত্যুর ঠিক আগে। মানে যদুনাথের সাথে কথা বলেই এরা মৃত্যুর দিকে পা বাড়িয়েছে। তাই বা কি করে হয়? আর যাই হোক, ফোনের ভিতর দিয়ে তো আর শরীরে হ্যালুসিনেশন চালাতে পারতো না যদুনাথ। ইন্দ্রাণী আর কিছু বলল না। আমার মাথাটা ভোঁ ভোঁ করছিল। ঘটনাগুলোকে আমি প্রথম থেকে সাজানোর চেষ্টা করলাম। যদুনাথের ফোন আসন্ন মৃত্যুর সংকেত দিতে পারে, এবং বিভিন্ন ব্যক্তিদের মৃত্যুর আগে তাদের নম্বরে ফোন করে সে কিছু বার্তা দেয়। ধরে নেওয়া যায় সে বার্তাটা যদুনাথই দিয়ে থাকে। এত দূর অব্দি পরিষ্কার। এরপর থেকেই শুরু হচ্ছে সমস্যা। 1. কি বলে যদুনাথ? 2. যারা মরতে চলেছে তাদের শরীরে হ্যালুসিনোজেন ঢোকায় কে? 3. যদুনাথকে তাহলে বাঁচাতে পারল না কেন ফোনটা? 4.
মৃত্যুর আগে কেন অলৌকিক ক্ষমতা থাকা সত্ত্বেও ফোনটা নষ্ট করতে চেয়েছিল যদুনাথ। আর 5, মৃত্যুর আগে কি রেকর্ড করতে চেয়েছিল সে, এবং সেটা পাসওয়ার্ড দিয়ে লকই বা করল কেন। আচমকা বিদ্যুতের মতো একটা কথা মনে হলো আমার। স্টেশনের সেই লোকটা যার সাথে দেখা করার কথা ছিল যদুনাথের, হয়তো তার উদ্দেশ্যেই কিছু বলতে চেয়েছিল সে। ফোন করে লাভ হয়নি, তাই মৃত্যু আসন্ন জেনে রেকর্ড করে কিছু বলতে চেয়েছিল। কিন্তু তাহলে সেটাকে পাসওয়ার্ড প্রোটেক্ট করলো কেন? অন্য কারোর হাত থেকে বাঁচাতে? আমার হাত থেকে বাঁচাতে? আচ্ছা, যদুনাথ কি জানতো ফোনটা আমার হাতে আসবে? আমার মনে হয় না ওটা নিজের কাছে রাখা উচিত। সেদিনের একটা ঘটনার জন্য। একটা ঘটনা নয়। আর কি ঘটেছে? আমি চুপ করলাম, কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলাম একটানা। এতগুলো প্রশ্ন যেন একই সূত্রে বাঁধা আছে। একটা বড় জিগস পাজেলের মাত্র একটা খণ্ড মিসিং, আর সেটা নেই বলে সমস্ত ছবিটার অর্থ গুলিয়ে গেছে। আজ বিকেলের দিকে একবার জগৎপুর যাও, আমি চেয়ারে হেলান দিয়ে বললাম। জগৎপুর? কি আছে সেখানে? দরকার আছে কিছু। বেশ, যা তাহলে। না, তোকে খালি আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এই যদুনাথের এক দাদা আছে, নাম সাধুনাথ মিত্র। এই হলো তার ফোন নাম্বার। নম্বরটা কতদিন হলো নিয়েছে সেটা খালি জানাতে হবে আমাকে। বেশ, আজ রাত্রে হয়ে যাবে। অফিস থেকে বেরিয়ে বাড়ি আসতে আসতে 5টা বাজল। রেল লাইনের কাজটা চোখে পড়তে আজও শিরশির করে উঠল গাটা। কদিন আগে যে এখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা এখন আর জায়গাটা দেখে বোঝার উপায় নেই। রেল লাইনটা পার হয়ে আজও রিক্সা ধরলাম। সকালের কাগজটা খুঁটিয়ে পড়া হয়নি, সেটায় চোখ বোলাতে লাগলাম ভালো করে। বেশ কয়েকটা দুর্ঘটনার খবরও আছে সেখানে। কাগজটা মুড়ে ঢুকিয়ে রাখলাম ব্যাগে। ফোনটা আজ আমাকে জগৎপুর যেতে বলেছে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। তবে কি আবার মৃত্যু নির্ধারিত আছে আমার? হাওড়া স্টেশন থেকে ট্রেনে যখন উঠলাম তখন রাত প্রায় 7টা বেজেছে। পরের 1 ঘন্টা এই ট্রেনে কাটবে আমার। অবশ্য জগৎপুর গিয়ে যে কি করব সেটা আমি নিজেই জানি। প্যান্টের ডান দিকের পকেটে রেখেছি ফোনটা। স্টেশনের সেই লোকটা এখনো আমাকে ফলো করছে কিনা কে জানে। কামরাটায় মোটামুটি ভিড় আছে, বসার জায়গা নেই, তবে দাঁড়িয়ে থাকতে তেমন একটা অসুবিধা হয় না। ট্রেনটা ধীরে ধীরে গতি নিয়েছে এখন। চারপাশের দৃশ্যগুলো অন্ধকার হয়ে গেছে। রাত্রিবেলা রেল লাইনের পাশের গাছগুলোকে যেন অস্বাভাবিক রকম বড় মনে হয়। অনেকক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় যেন আদিম কোনো অরণ্যে এসে পড়েছে। এক্ষুনি অন্তহীন অন্ধকার জঙ্গলের ভিতর থেকে কিছু একটা বেরিয়ে আসবে। সেই জঙ্গলের মাঝে মাঝেই আবার ছোট রাস্তার উপরে টিমটিমে 2-একটা আলোর খাম্বা চোখে পড়ে। আমি দেখতে পেলাম সেই রকমই একটা খাম্বার গায়ে কেউ সাইকেল দাঁড় করিয়ে রেখেছে। সাইকেল রেখে লোকটা কোথায় গেছে সেটা বুঝতে পারলাম। যাই হোক, আমি চোখ ফিরিয়ে নিলাম। জগৎপুরে ট্রেন ঢুকতে এখনো মিনিট 20 দেরি আছে। এতক্ষণে 2-3টে চেয়ার খালি হয়েছে। তারই একটা দখল করে বসতে যাচ্ছিলাম, এমন সময় আমার নিজের ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখলাম আননোন নাম্বার। কলটা রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে গলা শোনা গেল। হ্যাঁ, আমি শশাঙ্ক পালিত বলছি। আপনাকে তো ঠিক কাল রাতে কথা হয়েছিল আপনার সাথে। এইবার লোকটার গলা চিনতে পারলাম। স্টেশনের সেই লোকটা, কিন্তু আমাকে ফোন করছে কেন? বললাম, হ্যাঁ, কি বলবেন বলুন।
আপনি কি ট্রেনে আছেন স্যার? হ্যাঁ কোথাও যাচ্ছেন? হ্যাঁ কোন স্টেশন আসছে স্যার? জগৎপুর। কিন্তু আপনি কি আমাকে এসব জিজ্ঞেস করার জন্য ফোন করেছেন? লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আসলে আপনাকে একটু দরকার ছিল আমার। কিসের দরকার? একটা কথা বলার ছিল আপনাকে। যদুনাথের পাসওয়ার্ড আমি সম্ভবত জানি। ওর হিসেব রাখার খাতার পিছনে বেশ কয়েকবার লেখা ছিল 1304। ঠিক আছে, আমি দেখছি। আর কথা না বাড়িয়ে ফোনটা রেখে দিলাম। এই নম্বরটাই যদি যদুনাথের পাসওয়ার্ড হয় তাহলে রহস্যের পর্দা উঠতে আর বেশি দেরি নেই। যদুনাথের ফোনটা বের করতে যাচ্ছে এমন সময় আবার ফোনটা বেজে উঠল। ভেবেছিলাম কেটেই দেব, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে থমকে গেল। সাধুনাথের নম্বর থেকে আসছে ফোনটা। সেটাই রিসিভ করলাম আমি। স্যার, আমি সাধুনাথ বলছিলাম। হ্যাঁ বলো। বলছি স্যার, আপনার কোম্পানির নামটা কি যেন বলেছিলেন? কেন, কি দরকার তোমার? আমিও একটু আধটু ইলেকট্রিকের কাজ জানি স্যার, যদি বলে দিতেন। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। তার আর কিছু বলার নেই ভেবে ফোনটা রেখে দিতে যাচ্ছিলাম আমি। এমন সময় কি যেন মনে পড়তে সে আবার বলে উঠল, আর স্যার, আপনাকে একটা কথা বলার ছিল স্যার। কি কথা? যদুর ফোনটা পাওয়া গেছে। লাইন থেকে অনেকটা দূরে ছিটকে পড়েছিল, তারপর ভেঙে একদম চুরমার হয়ে গেছে। এই আজ সকালে পুলিশ দিয়ে গেল। মানে ফোনটা পুলিশ কি করে পাবে? ফোনটা তো... কথাটা বলতে গিয়েও থেমে গেলাম। কামরার 2-4 লোক বিরক্ত চোখে তাকিয়েছে আমার দিকে। আমি নিচু গলায় জিজ্ঞেস করলাম, তুমি ঠিক জানো ফোনটা ওরই? হ্যাঁ স্যার, শুধু ফোনের ভেতর সিম কার্ডটা নেই। এটা যে কি করলো। আর কোনো ফোন ব্যবহার করতো যদুনাথ? না স্যার, কোনোদিনও না। ফোনটা কাটার আগেই সেটা কান থেকে সরিয়ে নিলাম আমি। একটা আতঙ্কের স্রোত আমার শীতদানা দিয়ে ঠান্ডা শীষের মতো নেমে গেল। ফোনটা যদি যদুনাথের না হয় তাহলে কার? তাহলে কি কেউ প্ল্যান করে? পকেট থেকে ফোনটা বের করে আনলাম আমি। দ্রুত চলে গেলাম সেই ভয়েস রেকর্ডিংটায়। পাসওয়ার্ড দিতেই খুলে গেল সেটা। আমি ফোনটা কানে চেপে ধরলাম। স্যার, আপনি আমাকে সম্ভবত চেনেন, এবং আর কিছুক্ষণ পরে আমিও আপনাকে চিনব। গলাটা আমার চেনা। স্টেশনের সেই লোকটা, অর্থাৎ শশাঙ্ক পালিত। মন দিয়ে শুনতে লাগলাম আমি। মুশকিল হলো আমরা দুজনেই দুজনকে চিনি না। কি ভুলিয়ে যাচ্ছে সব? তাহলে গোড়া থেকেই বলি। আমি যখন খুব ছোট ছিলাম, আমার এক ভারী বিশ্রী রোগ হয়েছিল। ডাক্তার বলেছিল বাঁচব না। কিন্তু মজার কথা হলো আমি বেঁচে গেলাম। ওই যে বলে, মৃত্যুকে পাশ কাটি। কিন্তু তারপর থেকে মৃত্যু তাড়া করে বেড়াতে লাগলো আমাকে। মরতে মরতে বেঁচেছি কয়েকবার ছোটবেলায়। তারপর হাতে এলো ওই ফোনটা। আপনি সম্ভবত জানেন ফোনটা কি করে, ওটার কাজ কি। শুধু একটা কথা আপনি বুঝতে পারেন, মৃত্যু ইনএভিটেবল। ফোনটা মৃত্যুকে আটকাতে পারে না, শুধু
মৃত্যুকে ডাইভার্ট করতে পারে, অর্থাৎ আপনার জায়গায় অন্য কারোর ঘাড়ে ঠেলে দিতে পারে মৃত্যুকে। বিকট একটা শব্দ করে নড়ে উঠল ট্রেনটা। মাঝের কয়েকটা কথা আমি শুনতে পেলাম না। অস্বাভাবিক রকম তুলছে কামরাটা। তো ফোনটা যাকে বলে আমার গার্ডিয়ান অ্যাঞ্জেল, 1 সপ্তাহ আগে আমার ফোনে একটা মেসেজ আসে। তাতে নির্দেশ দেওয়া ছিল যে ফোনটা যেন আমি যদুনাথের কাছে রেখে আসি। আমি বুঝতে পারি যদুনাথ হতে চলেছে আমার স্কেপগোট। ছোটখাটো কিছু সৌভাগ্যের লোভ দেখিয়ে যদুনাথকে বশ করে ফোনটা। ততদিনে ফোনটার কথা অক্ষরে অক্ষরে মেনে চলে যদুনাথ। তার নিজের সিম কার্ডটা সেই ফোনে ভরে। যদুনাথের ততদিনে বিশ্বাস জন্মেছে ফোনটা বারবার সৌভাগ্যের দোরগোড়ায় পৌঁছে দেবে ওকে। ফোনটার কথা বলেও না কাউকে। আমার রেখে আসা মেসকালিনের কোটা শিশিটা গলার্ধ করতে তাই একবারও ভাবে না। আমি প্ল্যাটফর্মের উল্টো দিক থেকে তাকে দেখে হাত নাড়াই। সে আমার দিকে লাইন বরাবর এগিয়ে আসে। ট্রেনের আওয়াজ তার কানেও যায় না। যদুনাথ কাটা পড়ার সাথে সাথে ফোনটা কুড়িয়ে নিই আমি। তার নিজের ফোনটা ছুঁড়ে ফেলে দিই দূরে। আমার ফোনটায় সাথে সাথে একটা মেসেজ আসে, 13ই এপ্রিল আবার জগৎপুর যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় মরতে চলেছি আমি। ফোনটা আমাকে নির্দেশ দেয় লাইনের একটা বিশেষ জায়গায় সেটাকে রেখে দিতে। এখন বুঝতে পারছি আপনি আমার নেক্সট স্কেপগোট। ভালো থাকবেন স্যার। ফোনটা লাইনের তলায় রাখার আগে এটুকু কথা রেকর্ড করে রাখলাম। দরকার ছিল না বিশেষ, তাও সৌজন্য আর কি। আমার মৃত্যু আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। রেকর্ডটা শেষ হতেই একবার বিশ্রীভাবে দুলে উঠল কামরাটা। নাকি আমার শরীরটাই বুঝলাম না। ট্রেনের কামরা আগে এভাবে তুলতে দেখিনি আমি। আবার 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 আচমকা পাসওয়ার্ডটা ভেসে উঠল আমার চোখের সামনে। 1304 আজকের দিন। বাইরে তাকিয়ে দেখলাম এতক্ষণে লাইন ছাড়িয়ে কাঁচা মাটির উপর গিয়ে পড়েছে কামরাটা। চোখ বন্ধ করে নেওয়ার আগে মনে হলো আমার নিজের ফোনটা বেজে উঠছে। এতক্ষণে কামরার এক প্রান্তে ছিটকে পড়েছি আমি। রিসিভ করলাম ফোনটা। ওপাশ থেকে ভেসে আসা অপার্থিব গলাটা আমার আসন্ন মৃত্যুর সংকেত দিয়ে গেল। আপনার যাত্রা শুভ। ডেথ ইজ ইনএভিটেবল। সে নাছোড়বান্দা প্রেমিকের মতো গোপনে আপনার উপর দৃষ্টি রেখে চলেছে প্রতিনিয়ত। ফাঁক পেতে বসে আছে গুলির মোড়ে। আপনি মাঝে সাঝে তাকে পাশ কাটিয়ে যেতে পারেন, কিন্তু একদিন সে ফাঁদে ফেলবেই আপনাকে। আজ না হোক কাল, কাল না হোক পরশু। এবং অন্য নাছোড়বান্দা প্রেমিকের মতো তাকে এড়িয়ে যাওয়ারও একটাই উপায় আছে, তাকে অন্য কারোর ঘাড়ে ঠেলে দিন। যোগাযোগ করতে পারেন আমার সাথে shayuk@mhstation.com বা দেবযানীর সাথে debjani@mhstation.com এই ঠিকানা। শুনছিলেন মিডনাইট হরার স্টেশনের গল্প আনরিড। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।